আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, যিনি তার আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাই, তাকে আব্দুল মোমেনকে পররাষ্ট্রমন্ত্রী করেছিল আওয়ামী লীগ। তিনি এখন পশ্চিমা একটা দেশে অবস্থান করছেন, চলে গেছেন। বাংলাদেশে হাসিনা সরকার পতনের পরে একটা বড় সময় পরে তিনি বিদেশে যেতে সমর্থ হয়েছিলেন। কিভাবে, কাদের সহায়তায় তিনি গিয়েছিলেন সেই তথ্য তিনি না বললেও গণমাধ্যমে অনেক কথা বলেছিলেন। এবার তিনি রীতিমতো বোমা ফাটালেন আওয়ামী লীগ সরকারের বিপক্ষে, যে কথাগুলো শেখ হাসিনার বিপক্ষেও চলে যায়, আওয়ামী লীগ সরকারের বিপক্ষে চলে যায় এবং আওয়ামী লীগ সরকারের নানা ধরনের ব্যর্থতা উঠে আসে তার এই বক্তব্যের মাধ্যমে। তাহলে কি আব্দুল মোমেন আর আওয়ামী লীগ কন্টিনিউ করতে চাচ্ছেন না? তিনি আওয়ামী লীগের যে সকল দুর্বলতার কথা কিংবা ভুলের কথা কিংবা অপরাধের কথা সামনে নিয়ে আসলেন একটি বক্তব্যে, একটি সাক্ষাৎকারে, সেটা আওয়ামী লীগের জন্য বেশ বিপজ্জনক। অবশ্য একদিক থেকে, পজিটিভ দিক থেকে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাবে, তাহলে তাদের জন্য এটা সুখকর হতে পারে যদি তারা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায়। কিন্তু আওয়ামী লীগ শুধু নয়, যে কোনো দলের বাংলাদেশের রাজনীতি যারা করেন তারা কেউই আসলে সমালোচনা সহ্য করতে চান না, সমালোচনা গ্রহণ করতে চান না। তারা মনে করেন যে চাটুকারিতা যারা করবে, তেল যারা মারবে, তারাই সব থেকে বেশি আপনজন, তারাই বেশি উপকার করে। কিন্তু তারাই যে সব থেকে বেশি ধ্বংস করে, ক্ষতি করে এবং ধ্বংসের একেবারে নিম্ন স্তরে পৌঁছে দেয়, সেটা কিন্তু আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে আমরা টের পেয়েছি। প্রকৃত যারা সমালোচক কিংবা যারা প্রকৃত অবস্থা উপলব্ধি করতে পেরেছেন, তাদের কোনো কথাই আওয়ামী লীগের শীর্ষ মহল থেকে শোনা হয়নি। এবং এই আব্দুল মোমেন যেটা বলেছেন যে আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজিতে ব্যস্ত ছিল, অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে এমনকি মন্ত্রীদেরও একটা দূরত্ব তৈরি করা হয়েছিল এবং এই দূরত্ব তৈরি হয়েছিল মূলত আমলাদের কারণে, যে আমলাদের দিয়ে প্রধানমন্ত্রী দেশ চালাতে চেয়েছিলেন। তার মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বড় ভুল সিদ্ধান্তের কথা আব্দুল মোমেন বললেন, সাথে আরও অনেক বিষয় তুলে আনলেন। এখন বোঝার ব্যাপার যেটা, যে আব্দুল মোমেন যে বিষয়গুলো বললেন সেই বিষয়গুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ত্যক্ত বিরক্ত হয়ে তাকে গালাগালি করবে, নাকি এর গভীরতা অনুধাবন করে সামনের দিনগুলোর চলার পথ তারা ঠিক করার চেষ্টা করবে। চলুন একটু আলোচনা করে দেখি আব্দুল মোমেন কোন কোন পয়েন্টে ভয়াবহ মন্তব্য করার চেষ্টা করলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কথা। তিনি এক অর্থে আওয়ামী লীগকে একেবারে সমালোচনা করে একেবারে ধুয়ে দিয়েছেন। কিন্তু আমার কাছে এই রিপোর্টটা পড়ে ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আব্দুল মোমেনের এই কথাগুলোর বাস্তবতা যদি আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগের নেতাকর্মী, তারা যদি অনুধাবন করতে পারেন, তাহলে তাদের অনেক ভুলের ব্যাপারে তারা এখন উপলব্ধি করতে পারবেন। কি বলছেন তিনি? আজকের পত্রিকা এটা নিয়ে একটা নিউজ করেছে। আজকের পত্রিকার শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, আওয়ামী লীগ নেতারা চাঁদাবাজিতে ব্যস্ত ছিলেন, মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতেন না। বিশেষ কোভিড মহামারীর পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ অত্যন্ত সীমিত হয়ে গিয়েছিল, আর আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেই সঙ্গে কিছু নেতা চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছিল। এসবকেই আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল হিসেবে চিহ্নিত করেছেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা ভাষার টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই কথাগুলো তিনি বলেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে তিনি অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল সম্পর্কে তিনি বলেন, আমার মনে হয় আওয়ামী লীগ সরকারের ভুলটা হলো কিছু নেতা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেলেন, যে টাকা দেয় তার পদবদলি দেন আর জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমে গেল। আমার সরকার সরকারি কর্মচারীর উপরে খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ল, ওরা যা বলে তাই করে। একজন মন্ত্রী হিসেবে কিংবা পরবর্তীতে এমপি হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ আমাদের সীমিত হয়ে গেল, কারণ সরকারি অফিসাররা অ্যাপয়েন্টমেন্ট দেন, একটা না একটা বাহানা দিয়ে তিনারা সহজে অ্যাপয়েন্টমেন্ট দেন না। অর্থাৎ আমলারা সব কিছু নিয়ন্ত্রণ করত এবং এই আমলারা মন্ত্রীদের কিভাবে প্রধানমন্ত্রী থেকে দূরে রাখা যায় সেই ব্যাপারগুলো নিশ্চিত করত।
তিনি বলছেন, আর আমরা যারা রাজনীতিবিদ প্রধানমন্ত্রীর মাঝে মাঝে কোনো বড় জায়গায় বক্তৃতা দেন, আমরা দূরে চেয়ারে বসে থাকি, আর উনি সারমন অর্থাৎ ধর্মোপদেশের মতো বক্তৃতা দেন, আমরা পাশ থেকে শুনি। যাওয়ার সময় হয়তো একটা দুইটা কথা হয়, এর বেশি কথা হয় না। তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে এর আগে মিটিং হলে মিটিং শেষে তার কাছে যে দুই চারটা কথা বলার সুযোগ হতো, কিন্তু যখন কোভিড আসলো তখন কোভিডে নিয়ন্ত্রণ আরোপ বিধিনিষেধ আরোপ করা হলো। ক্যাবিনেটের মিটিং শেষে দ্রুত প্রধানমন্ত্রী স্থান ত্যাগ করতেন এবং আমলারা তাকে ঘিরে রাখতো। কোনোভাবেই কোনো মন্ত্রী এমপি মানে মন্ত্রীরা বিশেষ করে ক্যাবিনেটের মিটিংয়ে কেউ কথা বলার সুযোগ পেতেন না। সেখান থেকে দূরত্ব তৈরি হলো এবং এই দূরত্বটা ক্রমেই বাড়তে থাকলো। প্রধানমন্ত্রীর সঙ্গে মানে দূরত্বের এই বিষয়টা তিনি স্পষ্ট তুলেছেন। তিনি বলছেন যে চাঁদাবাজি মুখ্য হয়ে গিয়েছিল, এগুলো আমি সংসদে তুলেছি, সংসদেও প্রস্তাব দিয়েছে এগুলো বন্ধ করতে হবে, কারণ মানুষ এগুলো পছন্দ করে না। কিন্তু আনফর্চুনেটলি আমার দলের নীতি নির্ধারক, আমি যেমন সংসদে বলেছি যে আমার সিলেট শহরে যে এয়ারপোর্ট হবে 3 বছরে, 3 বছর পার হয়ে গেছে, 10% বেশি কাজ হয়নি। তিনি ইনডাইরেক্ট শেখ হাসিনাকে বলছেন যে অনেক কথা সংসদে কিংবা অনেক জায়গায় বলেছি, কিন্তু সেই কথাগুলো তিনি হয়তো মানে কর্ণপাত করেননি কিংবা গুরুত্ব দেননি। মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারতেন না, এই ব্যাপারটা বারবার তিনি বলেছেন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে তিনি বলেছেন যে কোটা সংস্কারের এই ব্যাপারটা তিনি বলেছেন যে এই মুক্তিযোদ্ধার নাতিফাতি, এভাবেই তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধাদের নাতিফাতি এরা কেন কোটা পাবে, এই ব্যাপারে আমাদেরও আপত্তি ছিল এবং প্রধানমন্ত্রীও একমত ছিলেন। এরপরে ওই উকিল ফুকিল, এভাবে তিনি বলেছেন যে কিছু উকিল ফুকিল ব্যারিস্টার ফ্যারিস্টার তারা কোর্টে মামলা করে ব্যাপারটাকে আরও ঘোলাটে করে ফেললো, সেই কারণেই কোটা আন্দোলনটা তীব্র আকার ধারণ করলো, এই ব্যাপারটা তিনি বলেছেন। তিনি বলেছেন যে এটা আসলে কোর্টের সিদ্ধান্ত নয়, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিকভাবেই মোকাবেলা করা উচিত ছিল, রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তিনি প্রাসঙ্গিকভাবে আমেরিকার একটা উদাহরণ দিয়েছেন, বলেছেন যে একটা সময় কোর্টের একটা দীর্ঘ সময় জুড়ে কোর্ট যে ব্যাপারে হস্তক্ষেপ করেছে, তারপরে আমেরিকার একজন শাসক এসে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পরে কোর্ট কিন্তু আর এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি কিংবা সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখায়নি। সুতরাং এই কোটার ব্যাপারে যদি রাজনৈতিক সিদ্ধান্ত হতো, ব্যাপারটা যদি কোর্টে ছেড়ে না দেওয়া হতো, তাহলে এই আন্দোলন কিংবা যা কিছু হয়েছে সেই ব্যাপারগুলো ঘটতো না। নেতাদের চাঁদাবাজির পাশাপাশি বড় বড় দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা গিয়েছিল কিনা এই প্রশ্নে তিনি বলেন, এই কালো টাকা সাদা করা সেসব নিয়ে আমি বলেছি, করাপশন নিয়ে, সরকারি কর্মচারীর যে ভরাডুবি করাপশন নিয়ে সেগুলো আমরা বলেছি। তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে মন্ত্রী এমপিরা কখনোই টাকা মারতে পারে না যদি সেখানে আমলাদের সহযোগিতা না থাকে, আমলাদের অংশগ্রহণ না থাকে, কারণ প্রত্যেকটা প্রজেক্ট, প্রত্যেকটা বরাদ্দ সব কিছুতেই আমলাদের সিগনেচারে সব কিছু হয়। সুতরাং আপনি কোথাও থেকে টাকা মারবেন, এই টাকা মারতে হলে ওই সংশ্লিষ্ট আমলাকে আপনাকে বলতে হবে যে এখান থেকে তুমি এত টাকা মারো, তুমি এটা নাও, বাকিটা আমাকে দাও। এভাবে আপনাকে ছোট হতে হবে আমলার কাছে। আমলা তখন আপনাকে পেয়ে বসবে, আমলা আপনাকে সম্মান দেবে না। এই ব্যাপারগুলোই হয়েছিল এবং তিনি বলেছেন যে কোনো দিন কোনোভাবে কোনো সরকারে মন্ত্রী দুর্নীতি করতে পারে না যদি সেখানে আমলাদের কারসাজি না থাকে। তার মানে তিনি বলতে চেয়েছেন যে শেখ হাসিনা আমলের যত দুর্নীতির অভিযোগগুলো আছে এর প্রধান কারণ হচ্ছে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ, এবং শেখ হাসিনা সরকার আমলাদের দিয়ে দেশ চালাতে চেয়েছিল বলে এই সংকটটা তৈরি হয়েছে। মন্ত্রিসভায় কাদের বেশি দুর্নীতিগ্রস্ত বলে মনে হয়েছে সেই প্রশ্নের উত্তরে তিনি এই আমলার প্রসঙ্গ বলেছেন। বেশ কয়েকটা পয়েন্ট আব্দুল মোমেনের এই সাক্ষাৎকারে উঠে এসেছে। মন্ত্রীদের দুর্নীতি, আমলাদের দিয়ে আমলাদের সেখানে অংশগ্রহণ, আমলাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব নয়, আমলাদের দিয়ে দেশ চালানো, আমলারা মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটা দূরত্ব তৈরি করেছিল, এক শ্রেণীর নেতাকর্মীরা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছিল, সেই কথাগুলো কোনোভাবেই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো যায়নি, এক ধরনের প্রধানমন্ত্রীর চারপাশে একটা সার্কেল, একটা ব্যারিয়ার তৈরি করা হয়েছিল। এই ব্যাপারগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং গুরুত্বপূর্ণ এই কোটা আন্দোলন, 24-এর যে আন্দোলন, সেই প্রসঙ্গে তিনি একেবারে ভেতরের তথ্যটা বলেছেন যে এমনকি প্রধানমন্ত্রীও চাইতেন না যে মুক্তিযোদ্ধার ছেলে মেয়ের পরে নাতি ফাতি এরা
কোটা পাক সেটা তিনি বাতিল করতে চেয়েছেন, কিন্তু পরবর্তীতে এই উকিল ফুকিল কারা কোর্টে মামলা করে ব্যাপারটা আরও মানে খুবই ঝামেলার মধ্যে ফেলে দেয়। যে সিদ্ধান্তটা রাজনৈতিক সিদ্ধান্ত হওয়ার কথা ছিল সেই সিদ্ধান্ত কোর্টে গিয়ে একটা গুবলেট পেকে যায় এবং পরবর্তীতে এই আন্দোলনটা দানা বেঁধে ওঠে। তারপরে চিত্র তো সবাই আমরা জানি। আব্দুল মোমেন যে কথাগুলো বললেন, অনেকেই হয়তো এই কথাগুলো আওয়ামী লীগ যারা করেন সেই কথাগুলোতে ক্ষিপ্ত হবেন, কিন্তু আমার এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলার আছে যে আপনারা এই সত্য কথনে যদি ক্ষিপ্ত হন, হ্যাঁ অনেকে বলতে পারেন যে আব্দুল মোমেন তিনি আওয়ামী লীগ করেন না, তাকে হায়ার করে নিয়ে এসে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছিল, সেই কারণে তার দলের প্রতি দরদ নেই, তিনি এভাবে নগ্নভাবে কথা বলতে পারছেন। হতে পারে তার দলের প্রতি দরদ না থাকতে পারে, কিন্তু দলের প্রতি দরদ দেখিয়েই বা অনেকে কি করেছেন। যদি সত্য কথনে আপনারা রাগান্বিত হন, যদি সত্য কথনে মনে করেন যে শেখ হাসিনার ভুল, মানে শেখ হাসিনা একজন অলি আল্লাহ, তার কোনো ভুল নেই, তার কোনো ভুল ধরা যাবে না, এই ধারণা যদি থেকে থাকে, শেখ হাসিনাও তো মানুষ, তার ভুল হবে, এটা খুব সহজভাবে যদি আপনারা মেনে নিতে শিখেন এবং তার ভুলগুলো থেকে তার এবং স্পেশালি তার তো না, তার সরকারের, মানে যেটাই হোক তার সরকারের এবং মানে একক নেতৃত্বের ব্যাপার যেহেতু তৈরি হয়েছিল, সেহেতু কখনো কখনো এটা তো বলাই যায় যে তার নির্দেশেই সব কিছু হতো। বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটতো না যেখানে তার অনুমতি ছাড়া সেই ব্যাপারগুলো হতো। এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল কিন্তু আওয়ামী লীগের সময়। সুতরাং যে ভুল এবং যে অপরাধ, সেই ভুল এবং অপরাধগুলোর দায় তাকে বেশিরভাগ নিতে হবে, এটাই স্বাভাবিক। তো যদি ভুল থেকে থাকে সেই ভুলগুলো সংশোধন করেই তো আপনাদেরকে আগামীর দিনে পথ চলতে হবে। এখন আব্দুল মোমিনের কথায় যদি আপনারা মনে করেন যে আব্দুল মোমিন এই বেটা গালাগালি এটা ওটা করেন, সেটা কতটা অনুচিত হবে, নাকি সেটাই মানে ওয়াইজ ডিসিশন হবে যে তার কথাগুলো গভীরভাবে উপলব্ধি করে সেখান থেকে যদি ভুল সংশোধনের কোনো ব্যাপার থাকে সেই ভুল সংশোধন করে সামনের দিকে এগোনোর ব্যাপারটা যদি ভাবেন, তাহলে বোধহয় আপনাদের ফিরে আসাটা অনেক বেশি সহজতর হতে পারে। দর্শক, আপনার কি মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।